এই জন্য আমার বুকের পটায় সাহস আছে। আমি পুরুষ মানুষ, আমি তোর মতন ওই যে লাতিকা ফুটবলার ব্যারিস্টারকে আমি ভয় পাবো? তুই আমার কি করবি না করবি সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে কি ভালো হয়ে যা, নাইলে আমারে চ্যালেঞ্জ করবেন না। পাগল হন আর ছাগল হন, আমরা কিন্তু খেলতে জানি, আমরা কিন্তু ভাইসা আসি নাই। যে আমার যে হুমকি, এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি, দেখেন এই মহান সংসদে আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়ায় একটা কথাও বলে দেয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন শুনবেন বিস্তারিত এবং দেখবেন। প্রথমেই আপনাদেরকে বলবো যে এই আরাফ খান উনি এতটা নিকৃষ্ট একটা ব্যক্তি, যে ব্যক্তিটা দুবাইয়ে গিয়ে বড় বড় লেকচার, বড় বড় কথা বলেন, যা ব্যারিস্টার সুমনকে নিয়ে উনি যে সমস্ত কথা বলেছেন, সেই কথাগুলো যদি বাংলার মাটিতে বলতেন তাহলে হয়তোবা তার লাশটাও খুঁজে পাওয়া যেত না, নিঃস্ব হয়ে যেত মারের ঠেলায়। এদিকে নিক্সন চৌধুরী বলেছেন, চ্যালেঞ্জ করা ভালো না, চ্যালেঞ্জ করলে বাংলাদেশে আসতে হবে, চ্যালেঞ্জ কাহাকে বলে, কত প্রকার দেখানো হবে। এদিকে ব্যারিস্টার সুমন অবশেষে বলেছেন যে আমি এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি যেখানে আমাকে মৃত্যুর হুমকি দেওয়ার পরেও আমার কলিগরা কেউ আমার পক্ষে একজনও কথা বলেন নাই, অর্থাৎ তার পক্ষে কোনো এমপি মন্ত্রীও কথা বলেন নাই। এটা আসলে মূল কারণ হচ্ছে ব্যারিস্টার সুমনের বিপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী, তার জন্যই কেউ কথা বলেন নাই। চলুন সেই কষ্ট, যন্ত্রণার, দুঃখের কথাটা ব্যারিস্টার সুমনের শুনে আসি আমরা। ধরেন এইবারে যে আমার যে হুমকি, এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি, দেখেন এই মহান সংসদে আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়ায় একটা কথাও বলে দেয়। আমার এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে আপনারা যারা আইনজীবীরা, আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমার পার্সোনালি জিজ্ঞেস করেন নাই। আপনাদের সাথে আমার অনেকদিন চলার অভিজ্ঞতা হয়েছে, আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে এই অতিথি হিসাবে না, আমি এইখানে আপনারা জানেন যে লাঞ্চের পরে আমি বিশেষ করে দাদার সাথে বসে লাঞ্চের পরে এই জায়গায় আসি, একটু শান্তি লাগে আমার এই রুমটাতে। কারণ এই রুমটাতে আসলে যাদের সাথে আসলে কথা বলে মনে হয় যে নিজের কষ্টের কথা, দেশের দুর্ভোগের কথা শান্তি মতে যে রুমটাতে বলা যায়, এটা হচ্ছে কি এই রুমটা। এই জন্য এখানে আমি আসি, আজকে দেখলাম আপনাদের এখানে দায়িত্ব হস্তান্তর হচ্ছে, দেখে ভালো লাগলো যে আপনারা নতুন নেতৃত্ব আপনারা দায়িত্ব নিচ্ছেন পুরাতন যারা, তাদের কাছ থেকে। তবে এটা মজার বিষয় হচ্ছে যারা পুরাতন হচ্ছেন তারা পুরাতন হচ্ছেন না, বরং তারাও এখানে আসলে সহযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছে। এটা একটা বড় জিনিস, ভালো জিনিস। এখানে অনেকে দেখা যায় যে নির্বাচিত হওয়ার পর যিনি নির্বাচিত হতে পারেনি তিনি কিন্তু ওই জায়গা ছেড়ে যান বা ওইখানে আর জড়িত থাকেন না, কিন্তু এখানে দেখা যায় যে সবাই জড়িত থাকেন। বাই দ্য টাইম আপনাদের এই কমিটি দেখা যাচ্ছে যে কিছু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে, বা অনেক আমাদের সবই আমাদের আসলে আমি আইনজীবী হিসাবে আপনাদেরকে কখনোই শুধু সাংবাদিক হিসাবে বিবেচনা করি নাই কোনোদিনই। আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমার ভাইয়ের মতো, সবসময় আমার সুখে দুঃখে বিভিন্ন সময় আপনারা আমার পাশে ছিলেন। আপনাদের মধ্যে অনেক সময় একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো যে অবশ্যই বসে যদি এটা সুন্দরভাবে শেষ করা যায়, কারণ নিজেদের লোকের সাথে কখনোই আসলে প্রতিযোগিতা করে আসলে নিজেরা দুর্বল হওয়া ছাড়া পথ থাকে না। এই ক্ষেত্রে যদি আমাকেও কোনো কাজে লাগে, মনে করেন যে আমাকে কোনো তবে কাজে লাগাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন, আমি এইখানে যারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বলতে পারি, আমি 6.5 মাস হয়ে গেছে আমি এমপি হয়েছি। আমার কলিগ ধরেন যদি আমার সংসদে 349 জন কলিগ আছেন, আমার এমপি হিসাবে আমার কলিগ আছে। এর মধ্যে প্রাইম মিনিস্টারের কথা আলাদা, উনি সবসময় আমাদের গার্জিয়ান হিসাবে থেকেছেন। ওবায়দুল কাদের সাহেব আলাদা, আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে। বাকি 348 জন মানুষ আমার সহকর্মী। আমি একেবারে বিশ্বাস রেখে বলতে পারি, যাদের সাথে আমি বসে থাকি তারা আমার জন্য, ধরেন এইবারে যে আমার যে হুমকি, এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি,
দেখেন এই মহান সংসদে আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়ায় একটা কথাও বলে যায়, কিন্তু ঠিক উল্টা পাশে আমার এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে আপনারা যারা আইনজীবীরা, আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমার পার্সোনালি জিজ্ঞেস করেন নাই যে ভাই আমার কোনো আপনার জন্য কোনো হেল্প লাগবে কিনা। এই জন্য আমি মনে করি যে দেখেন আপনারা আমার সহকর্মীদের চেয়ে আপনারা অনেক বেশি আপন, কারণ আপনারা আমার সহযোদ্ধা, আদর্শের উত্তরাধিকার আমরা সবাই। এটাই আমার সবচেয়ে বড় পাওনা আপনাদের কাছ থেকে। এবং আমি আপনাদেরকে বিশ্বাস করি আপনাদের যে কোনো বিষয়ে, এই যে বললেন যে আপনার গণমাধ্যম কর্মী আইন, এইসব জায়গায় যদি আমার কোনো কাজে লাগে বা সংসদে যদি আপনাদের পক্ষে কথা বলতে হয়, কোনো বিষয়ে যদি কথা বলতে হয়, এটা আমাকে অবশ্যই আপনারা জানতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এই একটা কথা, ওনার কথা আমার ভালো লাগছে যে সাংবাদিকতার আপনাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন বা যারা মালিক পক্ষ, তারা দেখা যাচ্ছে যে আপনারা যে কোয়ালিটি, আপনাদের মালিক বা যারা আপনাদের এমপ্লয়ার, তারা কিন্তু এই কোয়ালিটি বা নৈতিকতার স্ট্যান্ডার্ডটা অত না। এটা আপনাদের ব্যক্তিগত নৈতিকতার যে স্ট্যান্ডার্ড, এটার থেকে আপনাদের দেখা যাচ্ছে যারা এমপ্লয়ার, তাদের নৈতিকতার স্ট্যান্ডার্ড অনেক কম, যার কারণে আপনাদেরকে বারবার এইসব জায়গায় ফাইট করতে হয়। আমি এটা কাছ থেকেও দেখি, দূর থেকেও দেখি। আমি আশা করি আপনারা যদি ইউনাইটেড হন, একসময় আপনারাই মালিকে রূপান্তরিত হবেন, এমপ্লয়ারে রূপান্তরিত হবেন। যখন আপনারা এমপ্লয়ার হবেন, আমার বিশ্বাস যে এই যন্ত্রণাটুকু আপনারা বুঝবেন এবং আপনারা আগায় নিতে পারবেন। আমার পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমি এই পর্যন্ত দুর্নীতি বিরোধী যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতি করতেও সাংবাদিক লাগে, দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে। এবং আমার সামনে যারা বসে আছেন, আমি একেবারে আমি আমার এলাকায় অনেক সাংবাদিকের সাথে আমার দেখা হয়েছে, এখানে আমার এলাকার আলমগীর ভাইও আছেন, এখানে আপনাদের সাথে আমার অনেকদিন চলার অভিজ্ঞতা হয়েছে। আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে তারাও একদিন এই বাংলাদেশটাকে অনেক দূর বদলাই দিবে। আপনাদের যে নৈতিক স্ট্যান্ডার্ড, আমি সুপ্রিম কোর্টের ব্যাপারে বলতে পারি, অন্য জায়গার কথা বলতে পারি না, যে এলআরএফ বিশেষ করে এখানে যারা আছেন তাদেরকে আমি। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে বক্তব্য শুনেছেন। কণ্ঠ ভরা এই যে মানুষটা, সেই মানুষটার কণ্ঠ কেন এতটা নিচু হয়ে এত নরম হয়ে কথা বলছে, আপনারা তা বুঝতে পেরেছেন। কেননা উনি অনেক আফসোস করে, অনেক কষ্ট করে কথাগুলো বলেছেন মানুষকে বোঝানোর জন্য যে আমি কার জন্য কি করছি। এই বাংলার জমিনে অসহায় গরিব দুঃখী ছাড়া আমার পক্ষে কথা বলছেন না আমার কলিগরা। এটা 100% সত্য কথা। এই ঘটনাটা ঘটার পরে কোনো এমপি মন্ত্রী এই ব্যাপারটা নিয়ে কথা বলেন নাই, কারণ প্রত্যেকটা এমপি মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত আছে। তার জন্যে ব্যারিস্টার সুমনের পক্ষে তারা কথা বলছেন না। কেননা যদি ব্যারিস্টার সুমনের পক্ষে হয়ে কথা বলেন, তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে তাদের লাইফেও। সেই জন্য তারা চুপ রয়েছে। জানে ব্যারিস্টারের কথা যুক্তি আছে, কিন্তু তবুও তার পক্ষে কেউ কথা বলছেন না। শুধু তার পক্ষে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন তারই যে আইনজীবী যারা আছেন, তার কলিগরা যারা আছেন, তারাই। তাছাড়া সরকারিভাবে কেউ কোনো প্রশ্নের উত্তর জানতে চায় নাই। কেননা এই সূত্রটা বাংলাদেশে অনেকেই আগের থেকে রয়ে গেছেন, যা এমপি মন্ত্রীরা এটা কখনোই মেনে নিতে পারছেন না। আর এই সূত্রটাকেই ব্যারিস্টার সুমন খুব কষ্টদায়ক মনে করেছে। চলুন আমরা নিক্সন চৌধুরীর কিছু কথা শুনে আসি, তাহলে বিন্দেশের নেতা পাগলরাও আমার উপরে চেয়েছে, বিন্দেশের পাগলও আমার উপরে চেয়েছে। না আমি কিছু কইছি, না আমি চিনি, না জীবনের নাম শুনছি। সে কয় আমার 3 থানায় বলে ভোট ডাকাতি করে আমি এমপি হয়েছি। আপনাদের কই আমি ভোট ডাকাতি করছি? আরে মিয়া, বাংলাদেশে ইলেকশন হলে একটাই হইতে চায় বাংলায়। ওই মিয়া, নেতা হইতে চান, পরিচিতি হইতে চান, নিক্সন চৌধুরী নিয়ে কথা কইয়া পাগল বাইরে রাখা উচিত না, পাবনায় পাঠায় দেওয়া উচিত। আমি আপনারে চিনি না, জীবনে দেখি নাই, বাড়ি নোয়াখালী, আমি যাইও নাই জীবনে। হ্যাঁ, কাগজ দেখে আমার নাম কয়, আমি বলে কইছি তারে নিয়া। আরে মিয়া, আপনি ওই প্লেয়ার যে নিক্সন চৌধুরী আপনার নিয়ে কবে? আপনি আমার স্বপ্নে দেখছে, পাগলায় স্বপ্নে দেখছে। পাগলায় স্বপ্নে না দেখলে পাগলা কয় আমি বলে ভোট
কাইটা এমপি হয়েছি। আরে বাংলায় আছেন, বাংলাদেশের নির্বাচন হইলে দুইবার এই 3 থানায় হয়েছে মিয়া। আপনি যেই হন মিয়া, পাগলামি করেন কে? পাগলদের স্থান রাস্তায় না পাগলাগারোতে। তাই সরকারকে অনুরোধ করব, এইসব পাগলদের যত শীঘ্রই পারেন পাবনায় আটকান, নলে গণদোলাই এমন খাবে যার চেহারা চেনা যাবে না। আরে নোয়াখাইলা কোথা থেকে আইতেন চিনিও না, আমি জীবনে দেখিও নাই। পরিচিতি হইতে চায়, বুঝেন নাই? পরিচিতি বাড়াইতে চায়। নইলে উনি কয় যে ওনার যে রাজনৈতিক বয়স, আমার বলে এই বয়সই হয় নাই। আরে ওস্তাদ, ওরকম আরেকটা প্লেয়ার বাংলায়ও ছিল যার রাজনৈতিক বয়স আমারও বয়স না, কিন্তু তারেও খুঁজা পাওয়া যাচ্ছে না, আর আপনারও খুঁজা পাওয়া যাবে না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা যে আমি আপনারে কিছু কইছি কিনা। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমি আপনাকে নিয়ে কথা বলছি, রাজনীতি ছাইরা দেবো, ইস্তেফা দিয়ে দেবো এমপি গিরির থেকে। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে সরকারের কাছে অনুরোধ রইল, পাগলারে অতি শীঘ্রই পাবনায় যে চেন দিয়ে বাইন্দা রাখবে। আমি আমার জ্বালায় বাঁচি না, আমি যাবো নোয়াখালীতে। আমি আমার নিজের ব্যথাই বাঁচি না, ফরিদপুর নিয়ে আমি যাবো নোয়াখালীতে। তা তারপরও পাগলায় কইছে, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে দিলাম যে আমি এই লোকের নামও জানতাম না, হঠাৎ একদিন মোবাইল গুলো দিয়ে আমারে গাইলাইতেছে। পাগলায় মনে হয় আমার চাচার কাছ থেকে মাল খাইছে, চাচারে দিতে। নাহলে কোথায় নোয়াখালী, আমি জীবনও যাই নাই। আর সে আমারে নিয়ে কথা কয়। আরে আমারে চ্যালেঞ্জ করবেন না, পাগল হন আর ছাগল হন, আমরা কিন্তু খেলতে জানি, আমরা কিন্তু ভাইসা আসি নাই। আমার বাবা 3 বার এমপি ছিল, আমার ভাই 6 বার এমপি, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিল, মুক্তিযোদ্ধা ছিল, আপনার মতন ফালতু পাগল ছিল না। তাই যারে নিয়াই কন আসেন, প্রমাণ করবেন। 2বার জনগণ আমারে ভোট দিতে, বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন আমার থানায় হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে। তাই নেতা হইতে হইলে তো মানুষের নিয়ে কথা না কইয়া পাগলামি অন্য কোথাও করেন। কারণ পাগল ঠিক করার ওষুধ আমাদের বাংলার মানুষ চিনে। বড় পাগল রে অনেকবার ওষুধ দিছে, পাগল কিভাবে ঠিক করতে হয় বাংলার মানুষ জানে। আর এই ছোট পাগল ঠিক করে তো ভাঙ্গাও লাগবে না। আমার চরবদ্দশন উপজেলা যে ছোট উপজেলা, সেখানকার মানুষই ওই পাগল ঠিক করতে পারে। ভাই একটু আওয়াজ কম করেন। করোনা ভাইরাস আসছে, সারা পৃথিবী থমকে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে সারা পৃথিবীতে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশে এই করোনা ভাইরাস আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই গরিব দেশ নিরুপায় হয়ে লকডাউন দিয়েছিল। আপনারা ভুলে গেছেন? লকডাউন দিয়েছিল আমার ভেনালা ভাইরা। দর্শক, ইতিমধ্যে আপনারা নিক্সন চৌধুরীর কথাও শুনেছেন এবং ব্যারিস্টার সুমনের কথাও শুনেছেন এবং আপনারা আরাব খানের কথা শুনেছিলেন হেডলাইনেই। কিন্তু কেন এই হেডলাইনে আরাব খানকে দিয়েছিলাম? কারণ একটাই, ওনার চরিত্রটা অল বাংলাদেশের মানুষের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। যে মানুষটা ব্যারিস্টার সুমনকে তুই তাকারি, চামার ইত্যাদি জুতা পিটা সব কথাই বলেছেন। তাই এই আরাব খানের চরিত্র আপনারা অবশ্যই প্রমাণ করে দিবেন কমেন্টের মাধ্যমে, যে মানুষটা কীরকম, যে মানুষটা ব্যারিস্টার সুমনকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রেখে থাকে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন।